সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসী মুখের ৭৫৫তম পর্ব প্রচার হচ্ছে। আমাদের সাথে আলোচনার জন্য আজকে প্রবাসী মুখ অনুষ্ঠানে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। এবং আমাদের সাথে অনলাইনে চীনের বেইজিং থেকে সংযুক্ত আছেন KM আলিমুল হক, ফরেন এক্সপার্ট, চায়না মিডিয়া গ্রুপ CMG। মিস্টার আলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্বে প্রবাসী মুখের আমরা এই পর্বে আলোচনা করব চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের সম্পর্কে কী ধরনের অগ্রগতি সাধিত হচ্ছে, কী কী বিষয় প্রাধান্য পাচ্ছে এবং এই চীন সফরকে কেন বেছে নিলেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের প্রবাসীদের কর্মসংস্থানের কোনো সুযোগ থাকবে কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে জানতে চাইব, আপনি তো জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং সেখানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন। তো এই সফরগুলোর আসলে কূটনৈতিক কৌশল এবং এই চীন সফরের উদ্দেশ্য নিয়ে যদি একটু বলেন। এই চীনের সাথে যে কোনো সময় যে কোনো রকমের আদান প্রদানের আমাদের অনেক গুরুত্ব বহন করে। তার কারণ চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী, আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। তারপর বিনিয়োগেও তারা বেশিরভাগ সময়ই তারাই সবচেয়ে সামনে থাকে। কখনো কখনো যখন আমরা বিমান কিনি মার্কিন যুক্তরাষ্ট্র, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্লাটা একটু ভারী হয়। আর না হলে বিনিয়োগেও চীনই সবচেয়ে এগিয়ে থাকে। আর তাছাড়া একবার যখন ওদের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়েছে, তারপর থেকে কিন্তু দুই দেশ আর পিছন ফিরে তাকায়নি। দিনে দিনে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয়েছে। এবং এটার সময় যদি আমরা একটু খেয়াল করে দেখি যে চীনা পক্ষ থেকে বিভিন্ন সময় এই বর্ধমান যে সম্পর্ক, সেটাকে বিভিন্ন রকমের নাম দিয়েছে তারা। এইবারে তারা নাম করেছে এটাকে সর্বব্যাপী স্ট্র্যাটেজিক, মানে কৌশলগত সহযোগিতার সম্পর্ক। তো এইটা মানে এর আগে আরেকটু নিচু ইয়েতে রেখেছিল, এখন আরও বিস্তৃত করেছে। তো এই যে প্যাটার্নটা ক্রমাগতই তাদের সাথে আমাদের সম্পর্ক বিস্তৃত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এটার মূল কিন্তু বিষয় মূলত হচ্ছে চীনের সাথে আমাদের সম্পর্কের মৌলিক বিষয়টি হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন মেটাতে চীন সবচেয়ে বেশি এগিয়ে এসছে এবং ব্যবসা বাণিজ্যে তারা অন্য দেশের তুলনায় যে কোনো দেশের তুলনায় তারা অনেক বেশি এগিয়ে আছে। দুই দেশে আমাদের যে বৈদেশিক বাণিজ্য চীনের সাথে, তাতে চীন সবচেয়ে এগিয়ে আছে বিভিন্ন দেশের তুলনায়। তো সুতরাং সেটা আছে। তারপর বিনিয়োগের কথা বললাম, বিনিয়োগে তারা এগিয়ে আছে। আর তাছাড়া বিভিন্ন রকমের প্রকল্প সহযোগিতা, প্রযুক্তিগত এবং কারিগরি সহযোগিতা, সাহায্য সহযোগিতা, সব কিছুতেই তারা কিন্তু একেবারে যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। কোনো দেশ হয়তো কোনো একটা বিশেষ ব্যাপারে খুব অগ্রবর্তী কোনো সহযোগিতা দিচ্ছে, যেমন রাশিয়া আমাদের উপর পাওয়ার প্ল্যান্ট করে দিচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু টোটাল যদি আমরা দেখি, সর্বব্যাপী যদি দেখি, তাহলে চীনের সাথে আর কারো তুলনা চলে না। এমনকি আমাদের প্রতিবেশী ভারতও অনেক পিছিয়ে সেই দিক থেকে। তো সুতরাং চীনের গুরুত্ব আগের থেকে অনেক দিন থেকেই আছে এবং এই সফরের মাধ্যমে সেই যে সহযোগিতাটা, আমাদের এই গুরুত্বপূর্ণ সহযোগিতাটা আরও বিস্তৃত হচ্ছে, আরও গতি সঞ্চারিত হচ্ছে বলে আমি ধারণা করছি। অর্থাৎ প্রধানমন্ত্রী এই সফরটা গেছেন ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এইটাকে আসলে মূল উপজীব্য করে বা মূল কেন্দ্র করে। এগুলোই তো ওদের সাথে আমাদের মূল সহযোগিতার ক্ষেত্র। সেই জন্য এগুলো কিন্তু খালি ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ নয়, তাদের সাথে আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত, যেমন আমাদের কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির, তাদের সাথে আমাদের চীনের সাথে সহযোগিতার মাধ্যমে অনেক এগিয়েছে। তারপরে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে, যখন আমাদের কোভিডের সময় চীন কিন্তু খুব এগিয়ে এসেছিল আমাদের সাহায্য সহায়তা নিয়ে। সুতরাং সব দিকেই সর্বব্যাপী। কিন্তু মোটা দাগে যদি আমরা দেখি, তাহলে পুরো জিনিসটাকে অর্থনৈতিক ইয়েতে নিয়ে আসতে পারি। কারণ আমরা বিভিন্ন দেশের সাথে সম্পর্ককে কয়েকটা আলাদা, যেমন নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক। তো সেখানে চীনের সাথে সম্পর্কের মধ্যে আমি বেশি গুরুত্ব দিই অর্থনৈতিক বিষয়টা। কিন্তু তার মানে এই না যে নিরাপত্তা বিষয় বাদ পড়ে যাচ্ছে। কারণ আমাদের যেমন আমাদের প্রতিরক্ষা খাতে যত
বিভিন্ন রকম সাজ সরঞ্জাম দিয়ে আমরা ক্রয় করে থাকি, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে, তার সবচেয়ে বড় অংশ, অনেক বড় অংশই চীন থেকে আসে। Fighter অন্যান্য jet- বিভিন্ন দেশ থেকেও আসে, কিন্তু চীন থেকে সবচেয়ে বেশি আসে। ফাইটার জেট কেনার কথা সেটা তো হচ্ছেই, আগেও জেট কিনেছি আমরা, এটা প্রথম না। খালি সবসময় যে কিনি তাও নয়, তারা আমাদেরকে অনেক সময় ডোনেশন, মানে তারা আমাদেরকে ইয়ে হিসেবে দেয়, কি বলে, সহায়তা হিসেবে। গিফট হিসেবে দেয়। সুতরাং সেগুলো তো আছেই। তো মূল কথা হলো যে চীন আমাদের সাথে যে সম্পর্ক, তাতে তারা সব দিক থেকেই, সেই জন্য এটা সর্বব্যাপী বলা হচ্ছে, জি, কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, যে কোনো এমন কিছু ক্ষেত্র বাকি নাই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অফ কোঅপারেশন। তো সেটা এমনি এমনি তো আর হয় নাই, বছরের পর বছর এইগুলো একদিক থেকে একদিকে, আপনি যে কোনো দিকে দেখেন, যেমন শিক্ষা, তারপরে আমাদের জনসংখ্যা, কি বলে, জনশক্তি উন্নয়ন, এগুলো প্রতিদিন আমরা টের পাই, সেই জন্য এটা বলছি। কিন্তু তাছাড়াও আমাদের স্বাস্থ্য খাতে, আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের কৃষি, এই সমস্ত ক্ষেত্রে তাদের সহযোগিতা আমাদেরকে ভীষণভাবে এগিয়ে দিচ্ছে। কারণ সব কিছু তো আর সব কিছু সবার থেকে পাওয়া যায় না। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের সাথেও আমাদের অনেক সহযোগিতা আছে, কিন্তু চীনের সাথে যে সহযোগিতা আছে সেগুলো অবকাঠামো উন্নয়ন বলেন, যে কোনো খাত বলেন, সব কিছু মিলিয়ে সবচেয়ে এগিয়ে আছে, এবং এটা আমাদের জন্য সবসময় অনেক কাজে লেগেছে। তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক হওয়ার পর থেকে এই জিনিসটা দিনে 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 বৃদ্ধি পেয়েছে, এবং এর থেকে দুই দেশেই আমরা লাভবান হই। ওরা এখানে প্রজেক্ট করলে তাদেরও লাভ হয়, আবার কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী যদি প্রজেক্টটা ঠিক মতন করা হয়, তাহলে লাভটা তো আমাদেরই বেশি হয়। তো সুতরাং সেইগুলো খেয়াল করে যে তাদের সাথে সম্পর্ক সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই জন্য সম্পর্কটা বিস্তার লাভ করেছে বছরের পর বছর। এবং এবারে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এই সম্পর্ক আরও গতি সঞ্চার করেছে, এই সম্পর্কে আরও গতি সঞ্চারিত হয়েছে, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন ক্ষেত্রে বলতে ক্ষেত্র তো আর বেশি বাকি নাই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তো আবার ছোট 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 অনেক বিষয় থাকে। তো সেরকম বিভিন্ন, এখন এবারের সফরে 17টার মতন বিভিন্ন রকমের চুক্তি, সহযোগিতা চুক্তি বা স্মারক স্বাক্ষরিত হচ্ছে বলে আমরা শুনেছি। তো সেগুলো হলে, এর আগে কখনো ঠিক একসাথে এতগুলো হয়েছে আমার মনে পড়ে না। অনেক দিন থেকে তো ওদের সাথে আমাদের ইয়ে আছে, কিন্তু এতগুলো একসাথে করার আমার মনে এরকম কিছু পড়ে না যে একসাথে এতগুলো করা হয়েছে। তো সেদিক থেকে দেখলে এটা নিশ্চয়ই একটা নতুন মাত্রা যোগ হয়েছে দুই দেশের সম্পর্কের। কিন্তু ওই সংখ্যা দিয়ে তো কাজ হবে না, বাস্তবায়ন। কয়টা চুক্তি ইয়ে হলো, এগুলোর গুরুত্ব প্রত্যেকটা, একটা ছোট ছোট যে দেখা গেল 4-5টা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক তাহলে গুরুত্বপূর্ণ, কিন্তু সেইটা আমাদের ওভারঅল যে প্রয়োজন সেটা তুলনা করলে সেটা দিয়ে যদি আমরা সংখ্যা বাড়াই, সংখ্যা বাড়লো কিন্তু কন্টেন্টস সেইভাবে হয়তো বৃদ্ধি পেল না। কিন্তু এবারে আমরা আশা করছি যে সব দিকেই, সংখ্যায়ও এবং কন্টেন্টসেও, সব দিক থেকে এবারে সফরটা অনেক ভারী, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যাপারে, বিশেষ করে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার বাইরেও তিনি ওখানে তালিয়েনে একটা ইয়েতে ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করেছেন, সেখানে বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং বাংলাদেশের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরা হয়েছে। যেমন বিশেষ করে আমাদের জলবায়ু প্রভাব নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কি করছি, এবং কিভাবে আরও আমরা বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা পেতে পারি, সেগুলোর কথা উঠেছে। তাছাড়া অন্যান্যভাবে কীভাবে বিভিন্ন দেশ আমাদের এখানে বিনিয়োগ করতে পারে, ওখানে তো বিনিয়োগ আলাদা কনফারেন্সও হয়েছে। তো সুতরাং আমাদের বিডার লোকজন গিয়েছেন, তো সেই দিক থেকে অফিস শাখা খোলা হচ্ছে শুনলাম। হ্যাঁ, তো সুতরাং সব দিক থেকে এটার বেশ নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে নিশ্চিতভাবে। আশা করব এই যে এখন যার কিছু বলা হচ্ছে, করা হচ্ছে, সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, এবং সেটা ফলো আপ যাতে হয়। আর যাই কিছু বললাম, ইয়ে করলাম, কিন্তু তারপরে শেষ পর্যন্ত সুন্দরভাবে যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু সব জিনিসটা কেচে যাবে। তো সেইটা আমাদের পুরনো অভিজ্ঞতার কারণে এটা বলছি, যে আমাদেরকে এই ব্যাপারেও প্রথম থেকেই সজাগ থাকতে হবে। আপনার কাছে আবার আসবো কে এম আলিমুল হক, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি সাধিত হবে বলে আপনি মনে করেন? আসলে দুটি দেশের মধ্যে মানে যে কোনো পর্যায়ের আপনার সফর বিনিময়
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে, এটা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আমরা ইউক্রেনের প্রেসিডেন্টের সেই কুখ্যাত বিখ্যাত যাই বলেন, সেই হোয়াইট হাউস যে বাকবিতণ্ডার কথা জানি, যে সেই সফরটা খুব তার জন্য সুখকর হয়নি, কিন্তু এটা ব্যতিক্রম। সাধারণভাবে যে কোনো সফর আপনার দুটি দেশের সম্পর্ককে ভালো করে, ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, তিনি এমন একটা সময়ে চীন সফর করছেন যখন বলতে গেলে চীন হচ্ছে এখন যেন সারা বিশ্বের একটা মানে কেন্দ্রতে পরিণত হয়েছে। আমরা এই বছরই দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেছেন, সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ চীন সফর করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। এবং যদি আরেকটু পেছনের দিকে তাকাই, গত বছরের শেষ দিকে আপনার ইউরোপের কয়েকটি দেশের প্রেসিডেন্ট, চ্যান্সেলর তারা চীন সফর করেছেন। তো সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে এসছেন, এবং এই সমস্ত সফর থেকে অবশ্যই দ্বিপক্ষীয় সম্পর্ক, অনেক সময় বহুপক্ষীয় সম্পর্ক উন্নত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরও সেটা ব্যতিক্রম হবে না। অবশ্যই সম্পর্ক উন্নত হবে, এবং যেটা যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশের সাথে চীনের 1975 সালের 4 অক্টোবর, আমি যদি ভুল না করি, যেই সময়টায় দু দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, এবং ঘটনাচক্রে সেই সময়টা ছিল বর্তমান প্রেসিডেন্টের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল, এবং তখনই কূটনৈতিক সম্পর্কটা হয়। এবং কি হতে পারে, এই ফয়েজ ভাই অনেক কথাই বলে ফেলেছেন, আসলে আমার আর বলার তেমন কিছু থাকে না। তবু আমি বলবো যে অর্থনৈতিক এবং যে বাণিজ্যিক সম্পর্ক, ফয়েজ ভাই ওখানে কথা বলেছেন, সেটা জোরদার হবে এই মানে সফরের মাধ্যমে। এবং আরেকটি হচ্ছে যেমন অটোমোবাইল, তারপরে বাণিজ্য তো আছেই, জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং ইত্যাদি খাতে আপনার সহযোগিতা বাড়বে দু দেশের মধ্যে, এটা আমরা আশা করছি। আমি শুধু একা না, এটা মানে গণমাধ্যমে, চীনের গণমাধ্যমে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে কি কোন বিষয়ে হতে পারে। আরেকটা কথা বলা হচ্ছে যে কৌশলগত অংশীদারিত্ব, মানে এটা খুব একটা প্রচলিত টার্ম এখন, সেটা আরো গভীর হবে বাংলাদেশের সাথে চীনের এই সম্পর্কের ফলে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই সফরে গত 20 বছরে আপনার প্রথম বাংলাদেশ চীন একটি যৌথ ঘোষণা মানে প্রকাশিত হয়েছে। আমরা যখন এই অনুষ্ঠান যখন যাবে তখন সেটা আসলে হয়েই গেছে, এবং এটি একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং ফয়েজ ভাই যেমনটি বলেছেন, 17-18টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, আমরা হয়েছেই বলতে পারি, এবং এর মধ্যে 13টি হচ্ছে সমঝোতা স্মারক। এবং এই সব কিছু মিলিয়ে এই সফর দুদেশের সম্পর্কে অনেক ইতিবাচক প্রভাব অবশ্যই রাখবে। মুন্সি ফয়েজ, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা তো জানি যে চীন এবং বাংলাদেশ দুই দেশই জনগণ পর্যায়ে সম্পর্ককে দৃঢ় করার উপর জোর দিয়েছে, এবং তারা বারবারই বলছেন দুই পক্ষের শীর্ষ নেতৃত্ব যে জনগণ পর্যায়ে তারা সম্পর্কটাকে আরও মজবুত করতেছেন, বিস্তৃত করতেছেন। এই বিষয়টি এই সফরের মধ্যে দিয়ে কতখানি বিস্তৃতি পাবে এবং গুরুত্ব লাভ করবে, এই বিষয়ে যদি একটু বলেন। যেমন শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন জায়গায় তো আমাদের জনগণ পর্যায়ে সম্পর্ক আছে। হ্যাঁ, এই যে সরকারি উচ্চতম পর্যায়ে যে সফরগুলো হয় সেখানে কতগুলো অঙ্গীকার করা হয়, কতগুলো যে আশা পোষণ করা হয় যে এই করবো, এই হবে।
কিন্তু সেগুলো তারপর ফলো আপের উপর নির্ভর করে, যেটা আমি প্রথমে একবার বলেছি। তো সেইখানে আমাদের বর্তমানে কি আছে সেটার উপরে তো নতুন করে আরও গড়ে তোলা হবে। বর্তমানে আমাদের শিক্ষা খাতে কিন্তু যথেষ্ট সহযোগিতা রয়েছে। মানে প্রতি বছর প্রায় 1000-এর বেশি, 1000 থেকে 2000-এর মতন ছাত্র চীনে পড়তে যায়। তার মধ্যে 200-র মতন ছাত্র বিভিন্নভাবে সরকারি বৃত্তি, চীনা সরকারের বৃত্তির মাধ্যমে যায়, আর বাকিরা সবাই নিজেদের খরচে যায়। নিজেদের খরচে চীনে কেন যায়? যে নিশ্চয়ই ওখানকার শিক্ষার একটা মান সম্বন্ধে সবার আগ্রহ আছে যে না ভালো হয়। দ্বিতীয়ত ওখানে শিক্ষা গ্রহণ করা অন্য অনেক দেশে যাওয়ার তুলনায় সহজ যাওয়া এবং কম ব্যয়বহুল, মানে কম খরচে সারা যায়। তো সেই সব কারণে, নানান কারণে ওখানে প্রচুর ছাত্রছাত্রী পড়ালেখা করতে যায়। এবং চীনে শিক্ষা গ্রহণ করলে সেটা খালি বাংলাদেশে না, বাইরেও সেটার যথেষ্ট কাটতি আছে। তার কারণ কি, এক সময় ছিল চীন মনে করতাম আমরা যে না, চীন তো তখন কেবল তৃতীয় বিশ্ব থেকে বের হয়ে আসতেছে এরকম মনে হচ্ছে। তো এখন চীন কিন্তু সবার প্রথমে চলে গেছে টেকনোলজিতে, চীন সবার আগে চলে গেছে অনেক ক্ষেত্রে, সবাইকে ছাড়িয়ে চলে গেছে অনেক ক্ষেত্রে, এবং দিনে দিনে আরও এগিয়ে যাচ্ছে। সুতরাং চীনে যাওয়ার যে সুযোগটা আমাদের আগের থেকেই আছে, সেই সুযোগটা বৃদ্ধি করা খুব জরুরি, কারণ সেখানে যথেষ্ট শিখবার আছে, সুযোগ আছে। তো সেই সুযোগগুলো যাতে আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা নিতে পারে, আমাদের যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তারা নিতে পারেন। কারণ আমি দুটো কথা বলেছিলাম, একটা হলো শিক্ষা, আর একটা হচ্ছে বলেছিলাম আমাদের জনশক্তি উন্নয়ন। এই দুটো ক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমাদের বিশাল ইয়ে আছে। সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ আছে আর বিনিময় আছে, কিন্তু সেটা আরও বেশি হওয়া উচিত, যাতে এইখানে যেটা যে দুই দেশের সম্বন্ধে, মানে চীন সম্বন্ধে আমাদের জানা, আমাদের লোকজনের জানা, এবং আমাদের সম্বন্ধে চীনের লোকজনের জানা, সেখানে এখনও অনেক ঘাটতি আছে। সেইখানে আমি মনে করি যে আমাদের দুই সরকারেরই অনেক চিন্তাভাবনা করে বেশি বেশি সাংস্কৃতিক দল, অন্যান্য যেমন লেখকদের প্রতিনিধি, তারপরে সাংবাদিকদের প্রতিনিধি, এদের সফরের সুযোগ বাড়িয়ে দেওয়া, এবং সাধারণ মানুষ যাতে সহজে যেতে পারে। চীন সম্বন্ধে আগ্রহ অনেকের আছে, কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে মানুষ মনে করে যে না, ওখানে ভিসা পাওয়া এগুলো বেশ ভাষার ব্যাপারটা আসলে মানুষ যখন যাওয়া শুরু করবে তখন দেখবে যে ভাষাটা অত সমস্যার ব্যাপার না। ওখানে যথেষ্ট লোক আছে যারা ইংরেজি বলতে পারে, বিদেশিরা গেলে তাদের সাথে আদান প্রদানের জন্য ব্যবস্থা আছে। আর তাছাড়া আমাদের লোকজনও বেশিরভাগ লোকই কিছু না কিছু ইংরেজি বোঝে। আর বাংলা ভাষা শিখা এরকম ওখানে যারা আছে, অনেক অনুবাদক আছেন, মানে দোভাষী আছেন যারা বাংলা ভাষাও শিখেছেন। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে যখন আমাদের প্রতিনিধি দলরা যায় তখন বাংলা এবং ইংরেজি দুই রকমেরই দোভাষীর ব্যবহারের ব্যবস্থা রয়েছে। সুতরাং সেটা বড় সমস্যা হিসেবে দেখা দেয় না। এবং ওরা যারা আমাদের দেশে আসে তারাও কিন্তু সবাই যারা আসে তারাও কিছুটা ইংরেজি শিখে আসে বা তাদের সাথে দোভাষী থাকে। সুতরাং এটা বড় সমস্যা হয় না, এটা পার হয়ে যায়। এবং সেটা হয় বলেই তো চীনের সাথে আমাদের সম্পর্ক এত দূর গড়িয়েছে। এখন আমরা বলি যে চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তাদের সাথে আমরা যদি কথাবার্তাই বলতে না পারতাম তাহলে কি সেটা হতো? তো সুতরাং হচ্ছে, তার মানে হচ্ছে, এবং আমাদের লোকজন এখন আস্তে আস্তে যেটা হচ্ছে যে একসময় দুটো তিনটে জায়গায় মানুষ বিদেশে চিকিৎসার জন্য যেত, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এখন চীনে যাওয়া শুরু হয়েছে বলছি, কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো সেটা কেন? যে ওখানে ভালো চিকিৎসা আছে সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই, কিন্তু ওখানে যে ভাষার সমস্যার কথা বলছিলেন, তো সেটাকেও তারা চীনা যারা কর্তৃপক্ষ আছে তারা সেটার উপরে নজর দিচ্ছে, যাতে যারা এখানে চিকিৎসার জন্য আসবে বা অন্য যে কোনো কাজে আসবে তাদের যাতে ভাষা নিয়ে সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। তো তার ফলে দিনে দিনে মানুষের আগ্রহ বাড়ছে, এবং ওখানে আমাদের লোকজন যাতে আরও বেশি করে যাওয়া আসা করে, ওরা যাতে আমাদের দেশে বেশি আসে। আমাদের এইটা একটা এই দুই দেশের মধ্যে জনগণের পর্যায়ে যে সম্পর্ক, এইখানে একটু ঘাটতি আছে। চীনের পক্ষ থেকে বেশি লোক এখানে ওইভাবে আসেন, ব্যবসায়ীরা আসে, কারণ চীন তো বাংলাদেশের সাথে যাদের বাণিজ্য আছে তাদের মধ্যে চীন হল সবচেয়ে আগে। তো সুতরাং ব্যবসায়ীরা আসে, যারা বিভিন্ন রকম বিনিয়োগ করে তারা আসে, কিন্তু সাধারণ মানুষের আসার সংখ্যা এখনও অনেক বাড়ে নাই। সেই দিকে আমাদের একটু দিতে হবে, যাতে সেরকম হয়, সুযোগ তৈরি করতে পারি আমরা যদি চীনা পরিব্রাজকদের জন্য, তাহলে কিন্তু জিনিসটা দুই দেশের সম্পর্ক, দুই দেশের মধ্যে যে জনগণের, দুই দেশের জনগণ দুই দেশকে আরও বেশি করে জানতে পারবে, সেই জিনিসটা আরও ভালো হবে, সম্প্রসারিত হবে।
আলিমুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে চীনা গণমাধ্যমে কি ধরনের সাড়া পড়েছে সেই বিষয়ে যদি আমাদেরকে জানান। চীনা গণমাধ্যমে অনেক গুরুত্ব দিয়ে এই সফরকে কভার করা হচ্ছে। আমি যেই গণমাধ্যমে কাজ করি সেটা দিয়ে যদি শুরু করি, যেমনটি আপনি শুরুতেই বলেছেন, আমি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগে কাজ করি। সিএমজি হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার, যেটি অর্ধ শতাধিক ভাষায় বিশ্বব্যাপী খবরাখবর প্রচার করে। আরেকটি হচ্ছে চীনের জাতীয় বেতার সিএনআর, আর একটা হচ্ছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন, যেটা প্রায় হাফ ডজন ভাষায় সারা বিশ্বে অনুষ্ঠান প্রচার করে। আর আরেকটি হচ্ছে সিসিটিভি, চায়না সেন্ট্রাল টেলিভিশন নেটওয়ার্ক, এটা একটা বিশাল টিভি নেটওয়ার্ক, চীনের অসংখ্য ভাষায় যে লোকাল ডায়ালেক্ট বা লোকাল ল্যাঙ্গুয়েজে টিভি অনুষ্ঠান প্রচার করে। তো এই হচ্ছে সিএমজি। আমরা মানে সিএমজি এই সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং এটা প্রচার করছি। তো সিএমজি যখন আপনার কোনো একটা নিউজ বা খবর প্রচার করে, তার মানে হচ্ছে এই সবগুলো চ্যানেল, সবগুলো রেডিও টিভি চ্যানেল সব একসঙ্গে সেটা প্রচার করে এবং সারা দুনিয়ার মানুষ সেটা জানতে পারে, দেখতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রচারণা। আমি এটা বলতে পারি যে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটা প্রচার করছি। এবং আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে আমাদের একজন চীনা সহকর্মী আমাদের বাংলা বিভাগের, তার নাম হচ্ছে জিনিয়া, তিনি তালিয়ানে, যেখানে দাভোস ফোরাম হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী প্রথম মালয়েশিয়া থেকে তালিয়ানের দাভোস ফোরামে গিয়েছেন, তো সেখান থেকে তিনি সরাসরি এই অনুষ্ঠান কভার করেছেন এবং আমি দেখেছি যে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকারও দিয়েছেন, মানে আমাদের এই চীনা সাংবাদিক, আমার সহকর্মী, তিনি করেছেন। তো এটা হচ্ছে সিএমজি আমরা যা করছি। পাশাপাশি চীনের অন্যান্য যে গণমাধ্যম আছে সেগুলো সফরকে খুবই গুরুত্ব দিয়েছে। আমার কাছে একটা ছোট্ট লিস্ট আছে, আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, তখন আপনার প্রশ্নের উত্তরটা সহজ হবে। সিনহুয়া নিউজ এজেন্সির কথা যদি বলি, তারা তারেক রহমানের যে বেইজিং পৌঁছানোর যে খবরটা সেটা খুবই গুরুত্ব দিয়ে প্রচার করেছে। বিশেষ করে তারেক রহমান তালিয়ান থেকে আপনার দ্রুতগতি ট্রেনে, যেটাকে অনেকে বুলেট ট্রেন বলে, চীনে এটাকে বলা হয় দ্রুতগতি ট্রেন, হ্যাঁ, তো সেই ট্রেনে চড়ার মানে সুযোগ আপনিও আশা করি পেয়েছেন। তো সেই ট্রেনে করে তিনি এসছেন এবং তালিয়ান থেকে তার সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। মানে প্লেনে আসলে আরো অনেক সহজ হতো। তো এই যে খবরটা, এটা সিনহুয়া খুবই গুরুত্ব দিয়ে প্রচার করেছে। তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং বিষয় যে কেন তারেক রহমান তিনি প্লেনের পরিবর্তে ট্রেন বেছে নিয়েছেন। আমি মনে করি যে হয়তো তিনি চীনের যে দ্রুতগতি ট্রেন সম্পর্কে একটি ধারণা পেতে চেয়েছেন, কারণ বাংলাদেশে দ্রুতগতি ট্রেন চালুর একটা কথা আমরা শুনতে পাচ্ছি। আরেকটি চীনের প্রভাবশালী সংবাদ মাধ্যম হচ্ছে আপনার গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমস একটি সম্পাদকীয় লিখেছে এর উপরে এবং পত্রিকাটি লিখেছে যে এই সফরের সময়টাই প্রমাণ করে, আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা খুব গুরুত্বপূর্ণ সময় তিনি চীন সফর করছেন, যে এই সময়টাই প্রমাণ করে যে বাংলাদেশের নতুন সরকার চীনের সাথে যে সম্পর্ক সেটার উপরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই নিবন্ধে ভারতীয় কিছু গণমাধ্যমের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাব দেওয়া হয়েছে। ভারতের কিছু গণমাধ্যম কেন প্রধানমন্ত্রী ভারত আগে না গিয়ে চীনে এসছেন, এটা নিয়ে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই পত্রিকাটি গ্লোবাল টাইম সেটার জবাব দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং। আরেকটি চীনের সর্বাধিক প্রচারিত দৈনিক হচ্ছে চায়না ডেইলি, এটার নাম আমরা অনেকেই জানি। এই পত্রিকাটি তার একটা প্রতিবেদনে বলেছে যে চীন এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। মানে যে চীন দু দেশের যে সম্পর্ক অলরেডি ভালো, সেটা একটা নতুন উচ্চতায় যাওয়ার একটা সুযোগ বলছে। আরেকটি ইংরেজি দৈনিক পিপলস ডেইলি, এটাও খুব পরিচিত এবং প্রভাবশালী দৈনিক।
এই এই সফর সম্পর্কে খবর প্রকাশ করেছে এবং চীনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কখন দেখা হবে, কখন সাক্ষাৎ হবে, সেই বিষয়গুলো তারা কভার করেছে। অনলাইন মাধ্যমগুলো এ ব্যাপারে মানে খবর প্রচার করেছে। আমরা সিএমজির যে আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে সেগুলো আমরা কভার করছি। একটা ছোট্ট প্রশ্ন আছে আলিমুল হক সাহেবের কাছে, একটা প্রশ্ন করতে যাচ্ছে সেটা হলো আপনি বলছিলেন গ্লোবাল টাইমসে এর কথা বলেছে ভারতে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ ওনার এই চীন সফর সম্বন্ধে একটা বিরূপ কিছু মন্তব্য করেছে, সেই ব্যাপারে তারা একটা জবাব দিয়েছে। সেই ব্যাপারে আরেকটু যদি খোলসা করে বলেন যে কি ধরনের জবাব দিয়েছে তারা। মানে আসলে এই ব্যাপারে মানে চীনের যে আপনি তো দীর্ঘকাল চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তো আপনি এটা ভালো জানেন যে আসলে চীনের সরকার যেমন তেমনি চীনের যে বেসরকারি খাত বলেন বা বিভিন্ন গণমাধ্যম, তাদের সবারই টোন সবসময় খুব মাইল্ড হয়। তো এই ব্যাপারে চীনের সরকারের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ভারতকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে যে বাংলাদেশের সাথে যে চীনের সম্পর্ক সেটাকে মানে মানে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ভালো। কারণ আসলে চীনের একটা অবস্থান সবসময় খুব পরিষ্কার। চীন অন্য কোনো দেশের যে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, এই নীতি চীন মেনে চলে। তো এই পত্রিকা যে প্রতিক্রিয়া জানিয়েছে বা জবাব দিয়েছে, এভাবেই দিয়েছে যে তোমরা এটাতে এরকম ক্ষেপে যাওয়ার কিছু নেই যে কেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগে চীনে এসছেন। কারণ তিনি আসলে তো চীনে আগে আসেননি, তিনি মালয়েশিয়াতে আগে গেছেন এবং মালয়েশিয়া আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বাংলাদেশের জন্য, বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে, সেটা তার কাছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তিনি ভুটান হয়ে ভারতেও যেতে চেয়েছিলেন কিন্তু তারাই তো নেয় নাই। যে মুন্সি ফয়েজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে চীনের তো বিভিন্ন ধরনের খাত রয়েছে, প্রযুক্তি খাত রয়েছে এবং আমরা দেখেছি যে অনেক বিদেশি সেখানে কাজও করে, বাংলাদেশেরও এখন কাজ করছে। কিন্তু এই সফরের মধ্যে দিকে এরকম আশা করা যায় যে নানান খাতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে আমরা তো প্রবাসী পাঠিয়ে থাকি এবং বিএনপি নির্বাচনী ইশতেহারও আছে যে 5 বছরের মধ্যে 1 কোটি লোককে বাইরে পাঠাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, চীন হলো অনেক জনবহুল একটি দেশ, তাদের কিন্তু শ্রমের অভাব নাই, শ্রমিকের বা যারা কাজ করেন তাদের অভাব সেরকম নেই। তবে একটা জিনিস তারা করছে, তাদের দিনে দিনে তারা আরও উন্নত প্রযুক্তির কাজকর্মে লিপ্ত হচ্ছে, একটু কম কি বলা যায় প্রযুক্তি ব্যবহার করে বা পুরনো প্রযুক্তির যেসব ইয়ে আছে সেগুলোকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছে, সেগুলো বিভিন্ন অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে সেই সব শিল্প, সেখানে বাংলাদেশেও আসছে কিছু, কিন্তু তারপরেও তো কিছু থেকে যাচ্ছে। ওখানে সুযোগ যে একেবারে নাই তা না, সেখানে বিদেশি ইয়েদের সুযোগ আছে, কিন্তু সেটা এখন পর্যন্ত খুব বড় রকমে খুব বেশি অন্যান্য দেশ থেকে শ্রমিক তারা নেয় নাই। তবে এটা নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে, হয়তো ভবিষ্যতে তারা তাদের অর্থনীতির অবস্থা আরও উন্নত হলে, যখন তারা মনে করবে যে না কিছু কাজ আছে যেগুলো তারা আর তাদের লোকজন আর করতে চায় না, তখন তারা বাইরে থেকে শ্রমিক নেবে। সেইখানে হয়তো বাংলাদেশি কিছু লোকের সুযোগ হতে পারে, কিন্তু আমাদের ওইদিকে তাকিয়ে না থেকে এখানে যখন তারা আসছে বিভিন্ন নিয়ে সেগুলোকে কাজ করা, এবং আমরাও যাতে ক্রমাগতভাবে উন্নততর প্রযুক্তির কাজে যুক্ত হতে পারি। ধন্যবাদ আপনাকে। আর এমন একদম আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে এসেছি, আপনি 30 সেকেন্ডে যদি বলেন যে বাংলাদেশিদের মধ্যে, প্রবাসী বাংলাদেশি অনেকে রয়েছেন, সারাটা কেমন পড়েছে, একদম 30 সেকেন্ডে যদি একটু বলেন। প্রবাসী আমরা যারা চীনে থাকি, চীনে আছি, আমি অন্যদের কথা জানি না, অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এটা খুব ইতিবাচকভাবে দেখেছি। এবং প্রধানমন্ত্রী চীনে এসছেন এবং আমি এটাকে তার প্রথম বিদেশ সফর হিসেবে দেখছি। মালয়েশিয়াকে আমি অ্যাটলিস্ট মনে করছি এটা জাস্ট একটা মানে কানেক্টিং মানে এটা যদি খুব ভালোভাবে বলি আর কি। এবং আপনারা জানেন, অনেকে অনেক কিছু এখানে বলবেন, তবে এটা তার আসলে প্রথম সফর চীনে।
এবং এটা আমি মনে করি যে চীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানান দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এবং ফয়েজ ভাই এই বিষয়ে ডিটেইলস কথা বলেছেন। জি জি, ধন্যবাদ আলিমুল হক। আমরা খুবই ইতিবাচক ভাবে এটাকে নিয়েছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং মুন্সি ফয়েজ আহমেদ আপনাকেও ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তবে শেষ দিকে আমরা একটা প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। তবে তার আগে আমি আমাদের দুই আলোচকের মতো আশা করব যে চীন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রধানমন্ত্রী এই সফরের মধ্যে দিয়ে আরও বৃদ্ধি পাবে, জনগণ পর্যায়ে সম্পর্ক বিস্তৃত হবে। আমাদের যে প্রতিবেদনটি আছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী চীন সফরের আগে মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে তার কর্মকাণ্ড নিয়ে এই প্রতিবেদনটি দেখার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 2026 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে 21-22 জুন মালয়েশিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দরের সাথেও সাক্ষাৎ করেছেন। দুই নেতার উপস্থিতিতে সেখানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার জন্য একটি টার্মস অব রেফারেন্স বিনিময় করা হয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানানো হয়। শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, হালাল শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই 2 দিনের সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নতুন গতি এনে দিয়েছে বলেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর আগে 21 জুন রাতে মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানানো হয়।